রাজভবনে আগমন করিতেছে। ও কোথায় এই রইলে বধূ, আরে তোকে আজি কেমনে পড়েছে, ও কোথায় এই রইলে বধূ, তোকে আজি মনে পড়ে, সেনাপতি সৈন্যগণ তারা রাজপাট পরিচালনা করার জন্য
রাজভবনে আগমন করেছে। আর অন্যদিকে মহারাজা উত্তানপাদ তিনিও রাজপাট পরিচালনা করার জন্য ধীরে ধীরে তার রাজভবনে আগমন করিতেছে। আমার মনটা কি হচ্ছে আর এমন লজ্জা লাগছে এ ভাই রে অবলকন বানারি বিধবা হয়ে অবলকন বানারি বিধবা হয়ে সধবায়াছে সধবায়াছে আজ কোথায় সব অবলকন বানারি বিধবা হয়ে বেটা জন্মাইছে সেটা শাস্ত্রে প্রমাণ রয়েছে। আজ কথা শুনে ভূমিকায় যিনি এতক্ষণে আপনাদের মহানায়ক রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন, ইনি হলেন ওস্তাদ ত্রিলোচন কর্মকারের প্রিয় সাথী বিধান চন্দ্র রায়।
आज सवार काज কিছুই হবে না যাও যাও আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তোমরা সবাই নিজ নিজ গৃহে ফিরে যাও তোমরা সবাই আমায় একটু একা থাকতে দাও আমায় একটু একা থাকতে দাও আমায় একটু একা থাকতে দাও दर्शक मंडली महाराजा चिंता मग्न हो राजप्रासादे बसे पड़लें और अन्यदिके तार छोट रानी सुरुचि तिनि तार संगी साथीदेर संगे लइये राजभवने आगमन करितेछे ना 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 आर सहे ना और यार सोहना तो फिर जाला और जाला और सोहना तो फिर जाला
বলে শোনো শোনো মহারাজ শোনো, এই রাজপ্রাসাদে মাথা নত করে বসে থাকলে চলবে না মহারাজ। আমি যে তোমার কাছে একটি অনুরোধ জারি করতে এসেছি মহারাজ, একটি অনুরোধ জারি করতে এসেছি। বলো বলো শুনেছি কি তোমার মনের অভিলাষ, তুমি আমার নিকটে খুলে বলো, তুমি আমার নিকটে খুলে বলো। শোনো মহারাজ, তার আগে তুমি আমার কাছে ত্রিসূত্র অঙ্গীকার করো। আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে মহারাজ, তুমি আমাকে তাই দেবে। একই কথা শোনালে শুনেছি কি আমার কথা, যার জন্য তোমার কাছে আমাকে ত্রিসূত্র অঙ্গীকার করতে হবে, যার জন্য তোমার কাছে আমাকে ত্রিসূত্র অঙ্গীকার করতে হবে। হ্যাঁ মহারাজ হ্যাঁ, আগে তুমি আমার কাছে ত্রিসূত্র অঙ্গীকার করো, তারপর আমি আমার মনের অভিলাষ তোমার নিকটে করবে সমর্পণ। বেশ রানী শুনেছি তাই হবে। আজ আমি তোমার কাছে ত্রিসূত্র অঙ্গীকার করছি। আমি তোমার কাছে করেছি ত্রিসূত্র অঙ্গীকার, এখন তুমি তোমার মনের অভিলাষ আমার নিকটে খুলে বলো, আমার নিকটে খুলে বলো। শোনো মহারাজ শোনো, তুমি যখন আমার কাছে করেছো ত্রিসূত্র অঙ্গীকার, তখন আমি আমার মনের কথা তোমার নিকটে বলে ফেলি মহারাজ, তোমার নিকটে বলে আর বিলম্বে না করে তুমি তোমার মনের অভিলাষ আমার নিকটে বলে ফেলো, আমার নিকটে বলে ফেলো। শোনো মহারাজ, তুমি এই মুহূর্তে ওই বড় রানী সুনীতিকে বনবাসে পাঠিয়ে তা হই না শুনেছি, তা হই না। যেমন করে আমি সুনীতিকে বনবাসে পাঠিয়ে দেব, তার তো কোনো কোনো অপরাধ আমি দেখতে পাচ্ছি না। না তুমি আমার এই কথা বলে শুনেছি, তুমি তোমার মনের কথা একই মহারাজ, তুমি যে আমার কাছে করেছো তুমি সত্য অঙ্গীকার, তুমি যদি আমার কথা না রাখলে তাহলে আমার তুমি আমায় ছেড়ে চলে যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে শোনো মহারাজ, আমি তোমাকে বলেছি বড়রানী শুনে থেকে বনবাসে পাঠাতে হবে। তুমি যদি বড়রানী শুনে থেকে বনবাসে দাও, তাহলে আমি রাজমহল ছেড়ে কোথাও যাবো না, তা না হলে আমার তো কেউ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাবো। কিন্তু রানী বড়রানী শুনে কিন্তু কোনো দোষ কোন অপরাধ করেনি, আমি কেমন করে তাকে বনবাসে পাঠাবো। শোনো মহারাজ শোনো, এক আকাশে যেমন দুটি চাঁদ থাকে না, তেমনি এক রাজার ঘরে দুটি রানীও থাকবে। আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি মহারাজ, তুমি যদি আমার কথা না রাখলে তাহলে আমি যেদিকে চাইবো সেদিকে চলে যাবো। বেশ শুনেছি তাই হবে। আমি তোমার কথা করো বলো, ওই আমার মন্ত্রী সেনাপতি সৈন্য, তোমরা সবাই কান খুলে শুনে রাখো, এক্ষুনি তোমরা বড় রানী শুনে থেকে বনবাসে পাঠিয়ে দেবে। এটা আমার আদেশ, এটা আমার আদেশ। অগপ্রিয়া, আমি তোমার কথা অক্ষর অক্ষর করেছি বলো, আমি তোমার কথা অক্ষর অক্ষর করেছি বলো। এখন তুমি খুশি তো প্রিয়া, এখন তুমি খুশি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। আমার বনবাসনা হয়েছে বলুন, আজ আমার এই রাজবাসাতে বলতে মনে করছে আর গাইতে গাইতে নাচতে মন করেছে। এগো তুমি কত সুন্দর, আরে সে তো জানো না, জানি গো জানি। এগো তুমি কত সুন্দর, এই সে তো বুঝো না। আর কখনো কি
দেখো এ না গো কখনো কি আইনাতে মুখ দেখো দেখেছি দেখেছি এগো কখনো কি আইনাতে মুখ দেখো এ না গো কখনো কি আইনাতে জানো না রে প্রিয়া তুমি মোর জীবনে সাধনা ও তোমায় প্রথম যেদিন দেখেছি আপন ভেবে নিয়েছি না না তুমি জানো জানো না প্রিয়া তুমি মোর জীবনের সাধনা আমি তোমার মনোবাসনা করেছি গুরু আমি তোমার মনোবাসনা করেছি গুরু তাই চলো চলো প্রিয়া আর দেরি নয় চলো আমরা এখন বিশ্রামকারী করিব গোবন বিশ্রামকারী করিব বাবা সেটি দর্শক মন্ডলী মহারাজা সুরজির কথা মতো তার বড়রানী সমিতিকে তার মন্ত্রী সেনাপতিদের সঙ্গে দিয়ে বনবাসে পাঠিয়ে দেয় তাই হয়তো ভাগিনী সমিতি আজ বনবাসে কাঁদতে কাঁদতে আগমন করিতেছে আরে পাখি জমা এদিকে দয়া তুমি আমায় নারী জন্ম না দিয়ে তুমি আমায় পাখি জন্ম দিতে পারতে দয়াময় আমি মনের আনন্দে আকাশে উড়ে বেড়াতাম আজ মহারাজ আমায় বিনা দোষে বিনা পুরাণে বনবাস দিয়েছে তুমি বলে দাও আমি এখন কি করি আমি এখন কোথায় যাই নারী জনা অগতি পাখি জনা দিয়ে
করেছি তোমাকে ভুলে যাবো ভেবেছি তোমাকে ভুলে যাবো সাজানো জীবন আলোকিত সাজানো জীবন আলোকিত তোমার করেছি তোমাকে ভুলে যাবো ভেবেছি তোমাকে ভুলে আর সরলতার সুযোগ নিয়ে করলে আমার দেখি কালে হয়ে দাঁড়াইল বন্ধু তোমার ফিরিতি সরলতার সুযোগ নিয়ে করলে আমার দেখি কালে হয়ে দাঁড়াইল বন্ধু তোমার ফিরিতি শান্তি নাই তো শান্তি নাই তোর মুখে মাটি গেল তোমাকে ভুলে যাবো ভেবেছি তোমাকে ভুলে যাবো ভেবেছি নীরবে আমায় কেন বললো বলতে চলে যায় নীরবে আমায় কেন বলে না তবে পাশাপাশি সাথী তোমার দিয়ে আমায় দেবে সাথী সাথী তোমার দিয়ে আমায় দেবে আমার কপালে কি লিখেছিল দয়াময় মহারাজ আমাকে আজ বিনা দোষে বিনা অপরাধে বনবাস দিয়েছে এতে আমার একটু দুঃখ কষ্ট হচ্ছে না দুঃখ শুধু একটাই আমি গর্ভে ধারণ করতে পারলাম না এক সন্তানের এই সংসারের গর্ভধারণী মায়েদের মতো আমি যদি হতে পারতাম এক সন্তানের মাতা তাহলে তার মুক্তি আমি সব দুঃখ যন্ত্রণা ভুলে যেতে পারতাম তুমি আমায় কত কষ্ট দেবে আমায় কত এদিকে এদিকে শুনেছি জঙ্গলে কাঁদতে কাঁদতে বসে পড়ে এমনি ভাবে সে জঙ্গলে বাস করতে থাকে দেখতে দেখতে প্রায় কয়েক বছর পার হয়ে যায় আর মহারাজা উত্তর পাশ তার মন্ত্রী সেনাপতিদের সঙ্গে সেই গভীর জঙ্গলে শিকার করার জন্য আগমন করিতেছে
সেনাপতি সৈন্যগণ, কোথায় হারিয়ে গেল আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ? তুমি কি এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি? এই জঙ্গল আমি পথ হারিয়ে ফেলেছি। ওই তো আকাশে ঘন মেঘ দেখা যাচ্ছে, পূর্বের সূর্য পশ্চিম অস্ত যাচ্ছে। এখন আমি কি করি ভাই? কোথা গেলে একটু আশ্রয় পাই, কোথা গেলে আমি একটু আশ্রয় পাই। কিন্তু একই ওই তো একটি বর্ণকুটির দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি আর বিলম্ব করবো না, আমি সেখানে গিয়ে একটু আশ্রয় নেবো, সেখানে গিয়ে একটু আশ্রয় নেবো, বলি কে আছো এই বর্ণকুটিরের ভেতরে? আমাকে এই ঝড় বৃষ্টির হাত থেকে একটু আশ্রয় দাও না গো, আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু আশ্রয় দাও। এই গভীর জঙ্গলে কে যেন চিৎকার করে বলছে, আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু আশ্রয় দাও। কিন্তু এই জঙ্গলে আমি ছাড়া আর অন্য কেউ বাস করে না তো। তবে কি কোনো মানুষের বিপদ হয়েছে? না, আমি আর ঘরের ভেতরে থাকবো না, আমি একে দেখি আর কোনো বিপদ হয়েছে নাকি, কারো কোনো বিপদ হয়েছে নাকি। মহারাজ, এই গভীর জঙ্গলে একাকে তুমি কি করো মহারাজ? এই গভীর জঙ্গলে একাকিনে তুমি কি করো? আমি আমার মন্ত্রী সেনাপতিদের সঙ্গে এই জঙ্গলে শিকার করতে এসেছিলাম। একটি হরিণের বসে আমি তাদের হারিয়ে বলে তোমার বর্ণকুটিরের কাছে উপস্থিত হয়েছি। অগপ্রিয়া শুনেছি আমি যে তোমার উপর করেছি অত্যাচার, বিনা দেশে বিনা অপরাধে আমি তোমাকে দেখি ভগবান, তার জন্য তুমি আমায় ক্ষমা করে দাও। ও কথা বলে তুমি আমায় ছোট করে দিও না স্বামী। ওগো স্বামী, স্বামীর আদেশ পালন করাই হলো নারীর একমাত্র ধর্ম, নারীর একমাত্র কর্তব্য। কিন্তু আমার স্বামী, আমি তোমাকে কোথায় বসতে, না আছে মোর রাজ সিংহাসন, না আছে মোর কুসুম সজ্জা। তাই এসো আমার স্বামী দেবতা, তুমি আমার এই পূর্ণকুটিরের ভেতরে এসো। আজ আমি আমার এই শাড়ির আঁচলকে দিদি, এই আঁচলে বসে তুমি একটু বিশ্রাম নাও, এই আঁচলে বসে একটু বিশ্রাম নাও। একই শুনেছি, মনে হচ্ছে ভোর হয়ে গেছে। ওগো প্রিয়া, এখন তুমি আমাকে আসনকে বিদায় দাও, আমি এখন রাজমহলে ফিরে যাই, ওগো স্বামী, যাবে যদি যাও, আমি তোমাকে বাধা দেব না স্বামী, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু স্বামী, তুমি কি জানো, আজ আমি ঋতুমতি, তাই শুভলগ্নে তোমার সঙ্গে হইল আমার বিরোধ। তাই তোমার ওরসে আমার গর্বে যে সন্তান জন্ম নিতে চলেছে, সেই সন্তান যেন কোনদিন চারজ সন্তান বলে অপমানিত না হয়েছে। দুঃখ করো না রানী, তোমার গর্বে যে সন্তান জন্ম নিতে চলেছে, সেই সন্তান আমার অরস্থাত বলে ঘোষিত হবে এই অমনে মণ্ডলে। এখন আমি আসি প্রিয়া, এখন আমি আসি। বিদায় বিদায় বিদায়। দেখি তোমার ছেলে না প্রভু, তুমি আমার স্বামীর সাথে আমার মিলন করিয়ে দিলে। ধন্য বিধাতা। কিন্তু আমার গর্ভে যে সন্তান জন্ম নিতে চলেছে, সেই সন্তানকে আমি কেমন করে বড় করবো? তুমি আমায় রক্ষা করে, তুমি আমায় রক্ষা করে। ওরে কলমে নাই কালি, আর আমার লিখা শিলিরে হরি ভাই কলমে
যাপন করে তার রাজপ্রাসাদে ফিরে যায়। এদিকে শুনেছি রাজার ঔরসে এক পুত্র সন্তানের জন্ম দেয়, সেই সন্তানের নাম রাখে ধ্রুব। ধ্রুবের বয়স আজ 10 বছর পূর্ণ। সেই সময় ধ্রুব তার সঙ্গে সাথীদের সঙ্গে খেলা করার জন্য আগমন করিতেছে। কথা জিজ্ঞাসা করতে চাই। আরে আমাদের তো সকলের মাতা পিতা আছে, কিন্তু তোর মাতাকে আমরা সবাই দেখতে পাই, কিন্তু তোর পিতাকে তো আমরা কেউ দেখতে পাই না রে। সত্যি করে বলতে ধ্রুব, কে তোর পিতা? তোর পিতা কোথায় থাকে? তোর পিতার নাম কি? শোনো বন্ধুরা, আমি তো আমার পিতার নাম জানি না, তাই তোমরা এখানে একটু অপেক্ষা করো। আমি এক্ষুনি আমার মাতার কাছ থেকে আমার পিতার নাম জেনে আসছি, আমার পিতার নাম জেনে আসছি। শোনো আমার বন্ধুরা, তোমরা আমায় বলেছিলে আমার পিতার নাম কি, আমার পিতা কোথায় থাকে। তাহলে শোনো শোনো বন্ধুরা, আমার পিতা হচ্ছে এই রাজ্যের মহারাজা। আমার পিতার নাম হলো মহারাজা। একই কথা শোনালে হরি ধ্রুব, তোর পিতা যদি এই রাজ্যের মহারাজা হয়, তাহলে তাহলে তোর মাতার পরনে ওই রকম ছিঁড়া বস্ত্র কেন রে ধ্রুব? ওই ধ্রুব, তাই যদি হয়ে থাকে শোন ধ্রুব, আমরা সবাই মিলে তোর পিতা
পিতার নিকটে যাই, তোর পিতা তোকে দেখলে নিশ্চয়ই তো তোকে কোলে তুলে নেবে, নিশ্চয়ই তো তোকে আদর করবে। হ্যাঁ বন্ধু, তোমরা তো ঠিক কথাই বলেছো। তবে আর দেরি নয়, চলো চলো বন্ধু, আমরা রাজপ্রাসাদে চলে যাই। এদিকে ধ্রুব তার সঙ্গী সাথীদের সঙ্গে রাজভবনের দিকে ছুটে গেলেন, আর অন্যদিকে মহারাজ উত্তরপদ এবং তার ছোট রানী এবং তাদের আরো সন্তান উত্তম তারা একসাথে রাজভবনে আগমন করিতেছে। ওরে আমি কি তোর এই আপন ছিলাম, এবারে এগোই না। ওরে আমি কি তোর আপন ছিলাম, ওরে আমি কি তোর আপন ছিলাম, এবারে এগোই না। আমি আমি তোকে একটি কথা বলে রাখি, গুরুজনদের সবসময় সম্মান দিয়ে কথা বলবি বাবা, গুরুজনদের কোনদিন অসম্মান করিস না। কিন্তু একই বালক, কে তোমরা, কিসের লাগিয়া তোমরা এই রাজপ্রাসাদে এসেছো, কিসের লাগিয়া তোমরা আমার রাজপ্রাসাদে আগমন করেছো? মহারাজ, ওগো মহারাজ, তুমি কি সত্য সত্যই আমাকে চিনতে পারছো না মহারাজ? তুমি কি সত্য সত্যই আমাকে চিনতে পারছো না? পরে বলো,
আমি কেমন করে তোমাকে চিনবো বাবা? তুমি তোমার পিতা মাতার নাম আমার সম্মুখে বলে বলো, আমি নিশ্চয়ই তোমাকে চিনব। ওগো ওগো মহারাজ, তুমি আমার পিতা মাতার নাম জানতে চাইছো, তাই না? শোনো মহারাজ, আমার নাম হলো ধ্রুব। আর আমার মাতা হচ্ছে একজন দুঃখিনী, যে কিনা কেঁদে কেঁদে জঙ্গলে কেঁদে বেড়ায়। আমার মাতার নামে শুনেছি। আর আমার পিতার নাম হচ্ছে মহারাজা উদ্যানবন। একই কথা বলিনি, তোমার মাতার নাম শুনেছি। তার মানে তুমি তো আমার প্রথম সন্তান বাবা। আই পুত্র আই, আমার বুকে আই পুত্র, আমার বুকে আয়। একই মহারাজ, কোথাকার থেকে জঙ্গল থেকে এক ভিখারির বার্তা এসে তোমাকে পিতা বলে ডাকলো, আর তুমি তাকে বেশ বলে বসে আদর করতে লাগলো। আমি বেঁচে থাকতে কখনোই তা হতে দেব না মহারাজ। এসেছি রাজবাসাতে এসেছি। মাগো, তুমি আমায় ও কারণে কেন মারছো মাতা? আমি এই রাজবাসাতে এসেছি মাতা আমার পিতৃ পরিচয় জানার আশা। পিতা আমায় কোলে তুলে, এতে আমার দেশ কিসে কোথায় বাবা? এতে আমার দেশ কোথায় রইল? কি হয়ে লম্পট ভালো দোষ দেখাবেন ভানবাজি হয়ে ওই তোকে আজ আমি একই করছো প্রিয়া? ধ্রুবকে তুমি কেন এভাবে মারছো? ধ্রুব তো আমার প্রথম সন্তান, তার মানে ধ্রুব তোমারও সন্তান, ধ্রুব তো তোমারও সন্তান। মহারাজ না, ওই দাসীর পুত্রকে কিছুতে আমি আমার সন্তান হিসেবে মানি না, মানি কখনো মেনে নেব না। আমার সন্তান হলো এই যে আমার সন্তান উত্তম। এই উত্তমই হচ্ছে আমার সন্তান। উত্তম ছাড়া আমি কাউকে সন্তান হিসেবে মানি না, মানি কখনো মানব না। আমি তোর মতো বুঝি না, তাই না? একদিন তোর মাতাকে আমি বিনা দোষে বিনা অপরাধে ছলে বলে বনবাসে পাঠিয়েছি, আর তুই আজ কিনা এই রাজবাসাতে এসেছিস রাজা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে। ওই তোকে আজ আমি আমি যতদিন বেঁচে থাকবো এই রাজপ্রাসাদে আমার রাজত্ব চলবে। তুই যদি রাজপ্রাসাদে রাজা হতে চাস তাহলে আমার কথা কান খুলে শুনে না। তোকে আগে করতে শ্রীমধুসূদনের নাম স্মরণ করে প্রাণ ত্যাগ করে আমার গর্ভে জন্মগ্রহণ নিতে হবে। তবে তুই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসে, তার আগে নয় ভালো, তার আগে কিছুতেই তুমি রাজপ্রাসাদে আমি ঢুকতে দেবো না। মাগো, আমি আর কোনদিন রাজপ্রাসাদে আসবো না। ওই আমার বন্ধুরা, চলো চলো বন্ধু, আমরা আমাদের পূর্ণ কুটিরে ফিরে যাই, আমাদের পূর্ণ কুটিরে ফিরে যায়। একই করলে রানী ধ্রুবকে তুমি রাজপ্রাসাদ থেকে চাবুক মারতে মারতে দাঁড়িয়ে, ধ্রুবকে রাজপ্রাসাদ থেকে চাবুক মারতে মারতে দাঁড়িয়ে। বেশ করেছি, আমি তাকে মারতে মারতে রাজপ্রাসাদ থেকে বার করে দিয়েছি। আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি মহারাজ, আমি যতদিন বেঁচে থাকবো এই রাজপ্রাসাদে আমার রাজত্ব চলবে। আর তুমি যদি আমার কথা না শুনবে তাহলে তোমাকে আমি বার করে দেব। শোনো মহারাজ, শোনো, অনেক হয়েছে আর নয়। চলো আমরা এখন শয়ন কক্ষে যাই। শয়ন কক্ষে গিয়ে আমি তোমাকে বেশ ভালোভাবে বুঝিয়ে দেব।
তাড়িয়ে দে। আর অন্যদিকে হতভাগিনী সুনীতি তার পুত্র ধ্রুবকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে ডাকতে ডাকতে আগমন করছে। ও পুত্র ধ্রুব, আমার গর্ভধারিণী মাতা, ও কারণে কেন আমায় ডাক করে তুমি স্মরণ মাতা? বলো বলো মাতা, কিসের লাগিয়া অসময়ে তুমি আমায় ডাকছো মাতা? এই তো আমি তোমার কাছে এসেছি মাতা। ওরে পুত্র নয়নের মণি, আমি তোকে কেমন করি বুঝাই বাবা? তোকে যে আমি একটু দেখতে না পেলে আমি শান্তিতে থাকতে পারি না পুত্র। আই বাবা, তুই আমার মুখে আয়, আমার মুখে আয়। কিন্তু একই পুত্র, তোর সারা শরীরে এইরকম চাবুকের দাগ কেন পুত্র? পুত্র বল, তুই কোথায় গেছিলি বাবা? কোথায় গিয়েছিলি? আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে আমি রাজপ্রাসাদে আমার পিতার কাছে গিয়েছিলাম মাতা। সেখানে পিতা আমায় সম্মান মেনে হলে আমায় বুকে তুললে মাতা। আর সেই সময় ছোট বয়সে আমাকে রাজপ্রাসাদ থেকে চাবুক মারতে মারতে তোর করে তাড়িয়ে দিয়েছে। ওরে পুত্র, ওই পুত্র কেন তুই সেখানে গেছিল বাবা? ওই ডাইনি আমাকে একদিন মিথ্যে অপবাদ দিয়ে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিল। আজ তোকে মারতে মারতে রাজপ্রাসাদ থেকে বার করে দিয়েছি। ওগো সংসারের গর্ভধারিণী মায়েরা, তোমরা সবাই মিলে তাকিয়ে দেখো, একযুক্ত বর্ষ বালকের উপর সৎ মায়ের কেমন নির্মম অত্যাচার, সৎ মায়ের কেমন নির্মম অত্যাচার। মা, তুমি আমায় বলে দাও না মাতা, মধুসূদনের স্মরণ আমি কেমন করে পাইব মাতা? ওরে পুত্র, ওরে পুত্র, পদ্মপলাশ রচনা শ্রী মধুসূদনের স্মরণ করা খুব দুষ্কর বাবা। কায় মনোবাক্য দিয়ে রাখলে হয়তো তাকে নিশ্চয়ই স্মরণ পাওয়া যাবে। বেশ বেশ মাতা, তাই হবে। এসো মাতা, তুমিও আমার সাথে একসাথে কায় মনোবাক্য দিয়ে পদ্মপলাশ রচনা শ্রী মধুসূদনের করো স্মরণ, পদ্মপলাশ রচনা শ্রী মধুসূদনের করো। কোথায় কোথায় প্রভু নারায়ণ, দেখা দাও, দেখা দাও প্রভু, একটিবারের মতো দেখা দাও। এই দুঃখিনী মায়ের চোখের জল মুছে ফেলার জন্য একটিবারের মতো তুমি দাও দর্শন। কৃষ্ণ করুণা সিন্ধু এই দীনবন্ধ জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত এই রাধা কান্ত নমস্তে। আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের সম্মুখে এসেছি। অথভক্ত, তোমরা নয় নইলে তাকিয়ে দেখো, আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি, আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। এসেছেন মোর ভক্ত বাঞ্ছা পর্বতরু অগতয়াময়। সত্যই যদি আপনি আমাদের তপস্যায় সন্তুষ্ট প্রভু, তাহলে তাহলে আপনি আমাদের শত কোটি প্রণাম করো। তথাস্তু, আউসমান হব, আউসমান হব। বলো বলো ভক্ত, কিসের লাগিয়া অসময় আমায় করছো স্মরণ? ভগবিধাতা, ভগবন্তর জানি, তুমি তো সব জানো বিধাতা। আমার পিতা আমার মাতাকে
বিনা দোষে বিনা অপরাধে রাজপ্রাসাদ থেকে জঙ্গলে পাঠিয়েছে। আর আজ আমি যখন আমার পিতার কাছে ছুটে যাই, তখন আমার সৎমা আমাকে রাজপ্রাসাদ থেকে চাবুক মারতে মারতে বার করে দিয়েছে। আর বলেছে আমি যেদিন মধ্য পলাশ শ্রী মধুসূদনের 5 বছর, সেই দিন নাকি আমি আমার মাতার চোখের জল মুছে ফেলে আমি হব এই রাজ্যের মহারাজা ধ্রুব, আমি হব এই রাজ্যের মহারাজা ধ্রুব। তথাস্তু, তাই হবে ভক্ত। আমি আশীর্বাদ করি তুমি হবে এই রাজ্যের মহারাজা। অরে ধ্রুব, তুমি 60 বছর ধরে রাজত্ব করবে এই রাজ্যে, সন্তানের নেই, পালন করবে তুমি তোমার প্রজাদের। আর তারপর 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 সরকারতে চলে তুমি তোমার মাতার সাথে গোলকধামে চলে যাবে। এই আমার আশীর্বাদ রইল। মাতা সতী, আর আমি তোমাকে আশীর্বাদ করি মাতা, তুমি ভক্তপুত্র গ্রহণ করে তুমি রাজ ঐশ্বর্য ত্যাগ করে সাধারণ জীবন দুঃখে কষ্টে সারা জীবন কেটেছো। তাই আমি তোমাকে আশীর্বাদ করি মাতা। ইতিহাসের কথায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমার পুত্র ভক্তের নাম। অরে ভক্ত ধ্রুব, আকাশ মার্গে থাকবে তুমি ধ্রুব তারা হয়ে। আর এই সংসারের সকল নরনারী প্রতিদিন তোমায় দেখে সন্ধ্যারতি করবে। এই আমার আশীর্বাদ রইল, এই আমার আশীর্বাদ রইল, এই আমার আশীর্বাদ রইল। প্রণাম প্রণাম তোর চরণে প্রভু নারায়ণ, প্রণাম প্রণাম প্রণাম। হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ এ হরে মুরারি, হে নাথ নারায়ণ অনুবাসুদেব।